শুরুতেই লি নামের একটি ছেলেকে দেখতে পাই। তখন লি একটা জেলের মধ্যে বন্দি অবস্থায় ছিল, তবে সে জেল থেকে বাইরের দুনিয়ায় একটা চিঠি পাঠাতে চাইছিল। এই জন্য সে একটা চিঠি লিখতে বসে, কিন্তু নিজের কাছে টাকা না থাকার কারণে সে কিছু কাগজ আর নিজের বুদ্ধির সাহায্যে একটা নকল স্ট্যাম্প বানিয়ে ফেলে। এখানে লির বানানো স্ট্যাম্পটা এতটাই আসল দেখতে হয়েছিল যে জেলের পুলিশরাও সেটা ধরতে পারে না। এরপর তার চিঠিটা জেলের বাইরে পাঠিয়ে দেওয়া হয়, আর এখানেই প্রমাণ মিলে লির আসল প্রতিভার। তবে লির জেলে যাওয়ার পেছনে একটা কারণ ছিল। তার নামে অভিযোগ এসেছিল যে সে নকল টাকা বানিয়ে বাজারে ছেড়েছে, আর এই অপরাধেই পুলিশ তাকে ধরেছিল। তবে লি টাকা বানালেও পরে খুন আর দেশে অশান্তি তৈরি হয়েছিল, তাতে লির কোনো হাত ছিল না। এই সবের পেছনে অন্য একজন আর্টিস্ট বা শিল্পী রয়েছে। এই কথা শুনে পুলিশ অফিসার তাকে ভয় দেখিয়ে বলে, তাহলে সত্যিটা বল যে কে এই আর্টিস্ট। এখানে ইয়ান নামের একজন নামী আর্টিস্টকে দেখানো হয়, যে জেলের অফিসে এসেছে লিকে জামিনে খালাস করার জন্য, আর তার জন্য সে উপরের বড় অফিসারের অনুমতিও সাথে করে নিয়ে এসেছে। তবে পুলিশ অফিসাররা নিজেদের মধ্যে বৈঠক করে জানায় তারা কিছুতেই লিকে ছাড়তে পারবে না। তারা ইয়ানকে জানায় লি তাদের একজন আর্টিস্টের কথা বলেছে, তবে নামটা এখনও জানায়নি। যদি সে নামটা বলে তাহলে তাকে একটা সুযোগ দেওয়া যেতে পারে। এখানে ইয়ানও লিকে এটা করতে বোঝায়। আবার লিও ঠিক করে যে সে ওই জেল থেকে বেরোনোর জন্য সেই আর্টিস্টের ব্যাপারে পুলিশকে সব তথ্য জানিয়ে দেবে। আর এখান থেকে লি তার অতীতের ঘটনা বলতে শুরু করে, যেখানে লি তার প্রেমিকা ইয়ানের সঙ্গে একত্রে থাকত। ইয়ান অনেক ভালো ছবি আঁকতে পারত, তাই সে ছবি এঁকে অনেক টাকা ইনকাম করতে চায়। তবে লি সবসময় বড় বড় শিল্পীদের আঁকা ছবিগুলো একদম হুবহু কপি করতে পারত। লির এই নকল করার হাত এতটাই নিখুঁত ছিল যে কেউ কোনোভাবেই বুঝতে পারত না যে কোনটা আসল আর কোনটা নকল। তবে তার এই গুণ থাকলেও এগুলো নকল হওয়ার কারণে কেউই তার ছবিগুলো কিনত না, সেই জন্য তার তেমন কোনো কেনাবেচাও হতো না। আর এইসব নিয়ে ইয়ানের সঙ্গে লির মাঝে মধ্যেই ঝগড়া হতো, তবু ইয়ান তার এই গুণের কদর করত। তাই সে লিকে উৎসাহ দিত নতুন কিছু করার জন্য। এমন করে তাদের দুজনের জীবনটা ঠিকঠাকই চলছিল। তবে একদিন তাদের কাছে বড় একটা সুযোগ আসে, আর এইবার তারা নিজেদের ছবিগুলো আর্ট গ্যালারিতে দেখানোর সুযোগ পেয়ে যায়। তবে এখানেও সবাই ইয়ানের ছবিগুলোই বেশি পছন্দ করে। লির ছবি কারোর তেমন একটা ভালো লাগে না। এইসবের জন্য লি বেশ মন খারাপ করে থাকে। এর মধ্যেই সেখানে একজন লোক আসে এবং সে সরাসরি লির ছবি নিয়ে মজা করতে শুরু করে। সে বলে এই চিত্রশিল্পী তো এক নম্বর চোর, সে বড় বড় শিল্পীদের ছবি চুরি করে সেগুলো নকল করে আঁকে। এসব শুনে ইয়ান ভীষণ রেগে যায় এবং লোকটাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে ওখান থেকে বের করে দেয়। তবে এই পুরো ব্যাপারটা লির ভালো লাগে না, তাই সে ওই লোকটার কাছে আসে এবং ইয়ানের এমন খারাপ ব্যবহার করার জন্য লোকটার কাছে ক্ষমা চায়। এখানে লোকটা বলে, আসলে আমি ইচ্ছা করেই এইসব করেছি। আমি অনেক আগে থেকেই তোমার এই গুণের কথা জানি, তাই আমি চেয়েছিলাম আলাদা করে তোমার সঙ্গে দেখা করতে। এরপর সে লিকে নিয়ে একটা রেস্তোরাঁয় গিয়ে বসে। এখানে লোকটা লির গুণের বেশ প্রশংসা করে, আর সে লিকে একটা কাজের প্রস্তাব দেয়। সে লিকে জানায় যে তার একটা গোপন প্রজেক্ট বা কাজ আছে এবং সেখানে লিকে কাজের অফার করে। সে লিকে আরও বলে, এই কাজটা করলে তুমি রাতারাতি কোটিপতি হয়ে যাবে। এই নিয়ে তারা আরও অনেক কথাবার্তা বলতে শুরু করে। লি নিজের আঁকা ছবি নিয়েও তাকে অনেক কথা বলে। এইসব শুনে লোকটা আরও বেশি খুশি হয়ে যায় এবং লিকে সে তার সেই গোপন কাজে নিয়ে যায়। আর এই লোকটাই হলো আসল আর্টিস্ট, যার আসল নাম হলো পেইন্টার। এরপর লি সোজা সেই আর্ট গ্যালারিতে চলে আসে এবং নিজের সেই ছবিটা ইয়ানের সামনে পুড়িয়ে দেয়। সে জানায় সে আর এইসব বিক্রি করবে না, সে এখন থেকে ওই আর্টিস্টের সঙ্গেই কাজ করবে, কারণ এতদিনে শুধু ওই আর্টিস্টই তার গুণের আসল দাম দিয়েছে। এরপর সে আর্টিস্টের সঙ্গে কথা বলার জন্য একটা ফাঁকা জায়গায় আসে, আর এখানে আর্টিস্ট নিজের আসল প্ল্যান জানায়। সে লিকে বলে যে তারা আমেরিকান ডলারের একটা হুবহু নকল নোট বানাবে এবং সেই নকল নোটগুলো বাজারে ছাড়বে। এর মানে তারা জাল টাকা ছাপাবে। এই কথা শুনে লি বেশ ভয় পেয়ে যায় এবং সেই সঙ্গে কিছুটা রাগও করে, কারণ এটা তো একদমই বেআইনি একটা কাজ। তবে আর্টিস্ট লিকে জানায় যে এটা তাদের পারিবারিক ব্যবসা, আর এটা তো তারা অনেক আগে থেকেই করে এসেছে, আর এতদিনে তাদের কোনো সমস্যায় পড়তে হয়নি। তাই সে লিকে ভরসা দিয়ে বলে, আরে তোমারও এতে কোনো ঝামেলায় পড়তে হবে না। সে আবার লিকে লোভ দেখিয়ে বলে, ভাবো এক রাতেই কোটিপতি। এসব শুনে লি আবারও কিছুটা লোভে পড়ে যায়। তবে সে আর্টিস্টকে জানায় যে সে আরও কিছুটা সময় নিয়ে চিন্তাভাবনা করে তারপর সে সিদ্ধান্ত জানাবে। এসব বলে সে বাসায় ফিরে আসে। তবে বাসায় ফিরলে সে জানতে পারে ইয়ান তার উপরে রাগ করে বাড়ি থেকে চলে গেছে। আসলে লি ইয়ানের সামনে রেগে নিজের ছবিটা পুড়িয়ে দিয়েছিল বলে ইয়ান খুব কষ্ট পেয়েছিল, তাই সে রেগে লিকে ছেড়ে চলে যায়। আর ইয়ানকে ছেড়ে লি ভীষণ একা হয়ে পড়ে। সে একা একা বোর হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় সে আর্টিস্টের সঙ্গেই কাজ করবে। এরপর সে তার সঙ্গে গিয়ে কথা বলে। তখন আর্টিস্ট লির সাথে বাকি মেম্বারদের পরিচয় করিয়ে দেয়। সেখানে ইয়ং নামের একজনের সঙ্গে পরিচয় হয়।
যে ছিল একজন জালনোট বা কাগজ বিশেষজ্ঞ। সেখানে জো নামের আরও একজন ছিল, সে কালার বা রঙের ব্যাপারে খুবই ভালো জানত। সেখানে কাং নামের আরেকজনকে দেখা যায়, যাকে পুরো সিকিউরিটি বা নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। আর শেষ মেম্বার জিনাকে দেখা যায়, যার কাজ হলো এই টাকাগুলো বাজারে ছাড়া। আর এখন তাদের কাজ হলো আমেরিকান ডলারের একটা হুবহু নকল তৈরি করা। আর এই কাজ করার জন্য তারা হংকংয়ের একটা জায়গায় চলে আসে। সেখানে এইসব কাজ করার জন্য আর্টিস্টের একটা কারখানা ছিল, আর ওখানে বসেই তারা এই কাজটা শেষ করবে। এরপর সেই টাকাগুলো বাজারে পাঠাবে। এরপর পেন্টার লিকে ডলারের সব কালার গ্রেডিং সম্পর্কে জানায়। সে ওই ডলারের নোটে থাকা প্রধান অংশগুলো লিকে দেখিয়ে দেয় আর বলে, এগুলো নতুন করে বানানো একদম অসম্ভব। আর এবার সবাই তাদের কাজে লেগে পড়ে। তবে কাজের শুরুতেই তাদের সামনে রঙের একটা সমস্যা দেখা যায়। আর এখন তাদের এমন একটা কালার তৈরি করতে হবে যেটা নোটের সংস্পর্শে আসলেই বেগুনি রঙে বদলে যাবে। আর এবার কালি ঠিক করার জন্য পেন্টার কাজে লেগে পড়ে এবং লিও নিজের আঁকার কাজে মনোযোগ দেয়। লি প্রতিটা ছোট ছোট অংশ খুব নিখুঁতভাবে ধরে ধরে ডিটেলস আঁকতে শুরু করে, এমনকি সে সেটা বানিয়েও ফেলে। এটা দেখে বাকিরাও বেশ খুশি হয়ে যায়। তবে এখন তাদের সামনে সবচেয়ে বড় সমস্যা হলো ওয়াটারমার্ক বা জলছাপ। কারণ এখন এই নোট বাজারে ছাড়তে হলে এটাতে একটা ওয়াটারমার্ক দরকার, যাতে কেউ জানতে না পারে এটা নকল। এখানে পেন্টারের মাথায় একটা আইডিয়া আসে। সে বলে, আমরা 3টা কপি প্রিন্ট করব আর ওয়াটারমার্কটা মাঝখানে রাখব। আর এতে দুই দিকেই ওয়াটারমার্কের একটা ছায়া চলে আসবে। আর এই প্ল্যানটা কাজও করে। আর এমনি করে তারা ডলারকে একদম আসল করার জন্য দিনরাত এক করে কাজ করে। তবে এত কিছুর পরেও এই ডলারের মধ্যে একটা কমতি রয়ে গেছে, আর সেটা হলো নন অ্যাসিড ইফেক্ট। এর মানে হলো যদি এই নোটে অ্যাসিডও ফেলা হয় তবে এই ডলারের কিছুই হবে না। আর এই ব্যাপারে পেইন্টারের অনেক ভালো ধারণা আছে। সে ভালো করেই জানে যে এর জন্য আমেরিকান সরকার একটা আলাদা কাগজ ব্যবহার করে, আর পরবর্তীতে বাড়তি কাগজগুলো টেলিফোন ডিরেক্টরি বানানোর জন্য পাঠিয়ে দেয়। এই জন্য সে লিকে সাথে নিয়ে সেখানকার একটা টেলিফোন কারখানায় চলে আসে। আর এই কারখানাতেই সেই স্পেশাল কাগজগুলো জমা ছিল। আর সেই কারখানার মালিককে বেশ মোটা অঙ্কের টাকা দিয়ে ওই কাগজগুলো নিয়ে আসে। এরপর সেই কাগজগুলো দিয়ে তারা পুরোদমে নিজেদের কাজ শুরু করে দেয়। আর শেষমেশ তাদের সেই নকল ডলার তৈরি হয়ে যায়। তাই এই নোট পরীক্ষা করলে জানা যায় যে তাদের এই নোটে এখনও একটা ভুল আছে। এই নোটের রঙে এখনও কিছুটা তফাৎ আছে। আর কোনোভাবে এই রঙের সমস্যাটা মেটাতে পারলেই তাদের এই নকল নোটটা একদম আসল টাকার মতো হয়ে যাবে। তবে সমস্যা হলো অনেক চেষ্টা করেও কিছুতেই এই রঙের সমস্যার কোনো সমাধান করতে পারছিল না। এই জন্য পেইন্টার আবার একটা প্ল্যান করে কিছু লোক নিয়ে সরকারের একটা গাড়ির উপরে হামলা করে। আর সেই গাড়িতেই ওই রঙের জিনিসগুলো ছিল। আর সেখানে গিয়ে সে পুলিশকে গুলি করে সেই রঙগুলো কেড়ে নেয়। তবে এভাবে এতগুলো পুলিশকে মেরে ফেলে দেখে লি তো পুরোপুরি অবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি যে সাধারণ রঙের জন্য পেইন্টার এতগুলো মানুষকে মেরে ফেলল। তার চেয়েও বড় ব্যাপার হলো পেইন্টার সেই রঙগুলো নিয়ে গাড়িতে ওঠার আগেই ওই জায়গায় বড় একটা বিস্ফোরণ ঘটিয়ে দেয়। এতে ওখানে আহত অবস্থায় থাকা পুলিশ অফিসাররাও তাদের প্রাণ হারায়। এইসবের জন্য লি আবারও ভীষণ মন খারাপ করে, কারণ কাউকে মেরে ফেলার কোনো ইচ্ছা তার মধ্যে কখনোই ছিল না। আর এবার রঙগুলো হাতে পেয়ে তারা নিজেদের কাজ শুরু করে দেয়। এরপর তারা তাদের কাজ শেষ করে। আর এবার ডলারগুলো দেখতে একদম আসলের মতোই লাগছিল। আর এবার পেইন্টারের কাজ হলো এই টাকাগুলো সব দেশে পাঠানো। এরপর সে তার চেনা জানা লোকদের মাধ্যমে কিছু সপ্তাহের মধ্যেই সব ডলার বিভিন্ন দেশে ছড়িয়ে দেয়। এতে সে একেবারে কোটিপতি হয়ে যায়। তবে এখানে পেইন্টারের একজন বিশেষ কাস্টমার আসে, আর সে আরও টাকার কথা জানায়। তবে এদিকে কানাডার সরকার জানতে পারে যে তাদের দেশে নকল টাকার ছড়াছড়ি চলছে। অন্যদিকে পেইন্টার হংকংয়ে থাকা সেই রং বিশেষজ্ঞ বন্ধুর কাছে ওই রংটা বানানোর কথা বলে। আর একবার সেটা করতে পারলে তাদের রং নিয়ে আর কোনো চিন্তাই করা লাগবে না, এমনকি কাউকে খুনও করতে হবে না। আর সেই মতো অনেক চেষ্টা করে তারা শেষমেশ হুবহু একই রকমের রং বানাতে সফল হয়, যেটা কিনে এক পাশ দিয়ে দেখলে সবুজ আর অন্য পাশ দিয়ে দেখলে সোনালি মনে হয়। আর কিছুদিন পরই পেইন্টার তার দল আর লিকে সাথে নিয়ে একটা চুক্তিতে সই করতে যায়। তবে যাওয়ার পথে সে লির হাতে একটা রিমোট কন্ট্রোল দেয় আর বলে, আমার বলা মাত্রই এটা মাটিতে ফেলে দেবে। এরপর পেইন্টার তার সেই বিশেষ কাস্টমারের সঙ্গে গিয়ে কথা বলে। আর এখানে জানা যায় যে এই লোকটাই হলো সেই ব্যক্তি যে কিনা পেইন্টারের বাবাকে বহু বছর আগে মেরে ফেলেছিল। আর আজকে পেইন্টার তার বাবার মৃত্যুর বদলাই এখানে নিতে এসেছে। এরপর পেইন্টারের আদেশ পাওয়া মাত্রই যখন লি সেই রিমোটটা ফেলে দেয়, তখনই গাড়ির মধ্যে ভয়ঙ্কর এক বোমা ফেটে যায়। আর এই বিস্ফোরণের কারণে সেখানে অনেকেই প্রাণ হারায়। এমনকি দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। পেইন্টার দুই হাতে বন্দুক নিয়ে বসের লোকদেরকে মারতে শুরু করে। এদিকে লি খেয়াল করে যে তাদের দলের একজনের গায়ে আগুন ধরে গেছে। সে তাড়াতাড়ি গিয়ে চাওকে উদ্ধার করে, কিন্তু এতক্ষণে চাওয়ের শরীরে অর্ধেকটাই পুড়ে গিয়েছিল। এতে করে তার প্লাস্টিক সার্জারি করিয়ে তাকে নতুন একটা মুখ দেওয়া হয়। এখানে পেইন্টার তাকে একটা পাসপোর্টও করে দেয়।
আর সেখানে নাম দেওয়া ছিল ইওয়ান। আর এটা হলো লির সেই প্রেমিকার নাম। এর কিছুদিন পর চাও এই ব্যাপারগুলো বুঝতে পারে। সে জানতে পারে তাকে লির প্রেমিকার নাম দেওয়া হয়েছে, এমনকি তার মতোই মুখ দেওয়া হয়েছে। এরপর সে এই নিয়ে বেশ রেগে যায়। আর কিছুদিন পর তারা জি নামের একজন লোকের সঙ্গে দেখা করতে যায়। পেইন্টারের সন্দেহ হয় যে এই জি কে, তাছাড়া সে ওই লোকটাকে কখনোই চিনত না। এরপর সে কিছুক্ষণ খোঁজ খবর নিলে জানতে পারে যে জি আসলে কোনো কাস্টমার নয়, আসলে একজন কানাডা গোয়েন্দা বা পুলিশ। সে বুঝতেই পারে না যে ওই কানাডা পুলিশ কিভাবে তাদের আসল ব্যাপারটা জানতে পারল। এখানে সবাই জানতে পারে যে তাদের দলের জো নামের লোকটা কানাডায় গিয়ে নকল টাকা ব্যবহার করে একটা ঘড়ি কিনেছিল। আর সেখান থেকে কানাডার পুলিশ তার পেছনে এবং এখানে চলে আসে। এইসব শুনে পেইন্টার জোর উপরে খুব রেগে যায়। সে জোর এমন ভুলের জন্য তাকে গুলি করে ওখানেই মেরে ফেলে। আসলে তাদের এই ব্যবসার আরেকটা নিয়ম ছিল, আর সেটা হলো তারা নিজেরা কখনোই এই নকল টাকা দিয়ে কোনো কিছুই কিনবে না। আর জো এই নিয়মটা ভেঙেছে, তাই বলে তাকে মেরে ফেলা হলো। এইসবের পর পেইন্টার না পালিয়ে জির সঙ্গে দেখা করতে চলে আসে। সে জিকে মারার প্ল্যান করছিল। এরপর দেখা করতে এসে সুযোগ পাওয়া মাত্র জিকে গুলি করে মেরে ফেলে। এরপর সে লির প্রেমিকা ও হবু স্বামীকে ধরে নিয়ে আসে আর লির হাতে একটা বন্দুক দিয়ে ওই ছেলেটাকে মারার জন্য বলে। তবে লি ভীষণ ভয় পেয়ে যায়। সে কিছুতেই গুলি করতে চাইছিল না। সে বন্দুকটা কেড়ে নিয়ে জোর দিকেই তাক করে। আর তাদের সাথে লির একটা মারামারি শুরু হয়ে যায়। আর এখানে গুলির এক পর্যায়ে ইয়ানের হবু স্বামীর গায়ে গুলি লাগে এবং সে সেখানেই মারা যায়। লি বেশ কিছুটা চোট পায়। আর এই সুযোগে পেইন্টারও চুপ থাকে না। সে বন্দুক উঁচে একের পর এক গুলি করতে শুরু করে আর সেখানে থাকা সবাইকে শেষ করে দেয়। আর এখন সেখানে শুধু লি বেঁচে আছে তাদের দলের। এটা দেখে লি ভীষণ ঘাবড়ে যায় আর ভয় পেয়ে সে পেইন্টারকে একেবারে গুলি করে বসে। আর পেইন্টারও ওখানেই মারা যায়। এরপর চাও লিকে বাঁচানোর জন্য তাকে তাড়াতাড়ি করে ওখান থেকে একটা জায়গা নিয়ে লুকিয়ে ফেলে। পরদিন লি খবরের কাগজ পড়লে জানতে পারে যে পুলিশ এই অপরাধের জায়গায় পেইন্টারের লাশ খুঁজে পায়নি। এটা পরে বুঝে যায় যে পেইন্টার এখনও বেঁচে আছে আর এবার যে কোনোভাবেই হোক না কেন লির থেকে এর বদলা নিয়েই ছাড়বে। এইসব ভেবে লি বেশ ঘাবড়ে যায় আর ভাবে ইয়ানের সাথে থাকলে ইয়ানেরও বিপদ হতে পারে। তাই সে ওখান থেকে চলে যায়। তবে যাওয়ার পথে কেউ একজন লির খবর পুলিশকে দিয়েছিল যে লির কাছে নকল নোট আছে। সেই জন্য পথেই লিকে পুলিশ ধরে ফেলে এবং তার পকেট থেকে নকল নোটও পেয়ে যায়। তবে যাওয়ার সময় লি রাস্তার উল্টো দিকে পেইন্টারকে দেখতে পায়। সে মুখ লুকিয়ে মিটমিট করে হাঁটছিল। এর মানে এই সব কিছুই তার প্ল্যান মতোই চলছিল। আর এখানে গল্পটা বর্তমানে চলে আসে। আর এই ঘটনাটাই লি পুলিশদেরকে জানিয়েছে। আর পেইন্টারের সব খবর পেয়ে তাকে ছেড়ে দেয়। আর এখন পুলিশের কাছে পেইন্টারের আসল চেহারাও আছে, তাই তারা তাকে খুঁজে বের করতে শুরু করে। তবে পুলিশ বেশ কিছুদিন হন্যে হয়ে খোঁজাখুঁজি করার পরেও কোথাও পেইন্টারকে খুঁজে পায় না। তবে একদিন হঠাৎ করেই একটা পুলিশ অফিসার খেয়াল করে যে পেইন্টারের মতো দেখতে একজন তাদের সঙ্গে চাকরি করে, তাই তাড়াতাড়ি তাকে ধরে ফেলা হয়। তবে লোকটা চিৎকার করে বলতে থাকে সে কোনো আর্টিস্ট নয়, সে তো একজন সাধারণ অফিসার। এরপর তারা সেই লোকটার আইডি বের করে এবং দেখতে পায় সে আসলেই একজন সাধারণ অফিসার। এইসব ঘটনার পর সবাই চিন্তায় পড়ে যায় যে আসল আর্টিস্টকে। আর এখানে গল্পের আসল মোড় প্রকাশ পায়। আসলে পেইন্টার বলতে এই প্ল্যানে কোনো মানুষই ছিল না। এই পুরো মাস্টার প্ল্যানের মাথা হলো লি নিজেই। লি নিজেই এই সব কিছু করেছে। সেই এই টাকাগুলো ছাপিয়ে বাজারে পাঠাতো। লি তার লোকদেরকে নিজে মেরেছিল আর পুলিশদেরকে বোকা বানিয়ে সেই পুলিশ অফিসারের স্কেচ বানিয়ে তার নাম আর্টিস্ট করে দেয়, যেই পুলিশ তাকে ধরে এখানে নিয়ে এসেছিল। এইসব বুঝতে পেরে পুলিশ আবারও তাকে খুঁজতে শুরু করে। তবে এতক্ষণে লি আর চাও এই দেশ ছেড়ে পালানোর জন্য নৌকায় করে ফিলিপাইনের দিকে রওনা দিয়েছে। তবে মাঝপথে চাও নৌকা থামিয়ে দেয় আর লিকে বলে, তুমি তো একেবারে আমাকে ভালোবাসো না, তুমি তো আমার মুখে লাগানো তোমার প্রেমিকার এই মুখটাই পছন্দ করো। এদিকে আশেপাশে অস্বাভাবিক পরিস্থিতি দেখে লি পালানোর চেষ্টা করে। তখন পুলিশও সেখানে চলে এসেছে, কিন্তু চাওয়ের মনে তো অন্য কিছু ছিল। সে একটা বোমা বের করে এবং সেটার সুইচ টিপতে শুরু করে। এতে করে সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে যায় আর সেই সঙ্গে চাও আর লি তারা দুজনেই ওখানে মারা যায়। আর দূর থেকে পুলিশ অফিসার এইসব দেখছিল। গল্পের একেবারে শেষে সেই অফিসার ইয়ানের কাছে আসে এবং লির ছবি দেখিয়ে তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তখন ইয়ান জানায় যে লি অনেক বছর আগেই তার বয়ফ্রেন্ড ছিল। আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই সিনেমা থেকে কপি করে বলিউড তৈরি করেছিল ফার্জি সিরিজটি। আপনি কি ওই সিরিজটি দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি ফার্জি সিরিজটা এক্সপ্লেন দেখতে চান তাও কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।